A1 বা A2 কারোই তো মনে হয় কোনো প্রকার ল্যাব হয়নি এখনো, নাকি A2 এর হয়েছে? আচ্ছা, A2 এর ল্যাবটা কবে? স্যার আজকে আছে। আজকে 3:30টায়? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা A1 তোমাদের হচ্ছে অ্যাকচুয়ালি 2টা ল্যাব মিস হয়েছে, যদিও পার্ট অফে মনে হচ্ছে একটা ল্যাব, কিন্তু আমাদের আসলে যেহেতু 14টা ল্যাব কমপ্লিট করতে হবে, সো মোস্ট প্রবাবলি মানে লাস্টে ওইটা রাখা হয় নাই। আমি একটু ক্রস চেক করবো তাও। তোমাদের এই সপ্তাহে যে ল্যাবটা মিস হয়েছে এটা আসলে রিশিডিউল করা হচ্ছে, এবং সেটা হচ্ছে গিয়ে আগামীকালকে 3:30টায়। ঠিক আছে, কালকে হচ্ছে B2 এর মেবি ল্যাব আছে, বাট ইন্ট্রোডাক্টরি ল্যাব জাস্ট তোমাদেরকে এই ফাইল ক্রিয়েট করা এবং জাস্ট আজকের থিওরির উপরই আসলে মেইনলি ক্লাসগুলো হবে। সো তোমরা সবাই হচ্ছে জয়েন করো। A1 এর কথা বলতেছি, আগামীকালকে 3:30টায়। স্যার মানে 8টার ক্লাসটা 3:30টায় হবে? কালকে তোমাদের 8টায় তো কিছু নাই নাকি? কালকে স্যার ও সরি সরি সরি, তোমাদের কালকে ওই 8টার ক্লাসটা না, মানে এই উইকে যে মিসটা হয়েছে না, মানে এই উইকে তো রবিবার একটা ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ল্যাব যেহেতু পিছিয়ে যাচ্ছি আমরা, সো ওইটা রিশিডিউল করা হয়েছে। মানে এই সপ্তাহের 8টার ক্লাসটা আগামীকালকে 3:30টায়, মানে জাস্ট এই সপ্তাহেরটা। পরের গুলা আবার যদি মানে করা লাগে সেটা পরেরটা পরে। স্যার আগের দিনকার ভিডিওটা স্যার, ক্লাস রেকর্ডিং আমি কি আপলোড করছি তো মনে হয় কালকে রাতে। হ্যাঁ করছে। মোস্ট প্রবাবলি করছি। আচ্ছা আমি লেকচারটা শুরু করি। ফার্স্ট কথা হচ্ছে প্রোগ্রাম কিভাবে ক্রিয়েট করলাম না করলাম সেগুলো আমি কিছু মানে এখন বলিনি। তোমরা যারা একটু পরে ল্যাব করবা তারাও ল্যাবেও দেখবা, আর আগামীকাল যখন ল্যাবে দেখবো তখন দেখবো। এইসব জিনিসপত্র এখন বলে আর কি এক্সট্রা টাইম মানে স্পেন্ড করতেছি না, জাস্ট মেইন প্রোগ্রামটা দেখি। আর তোমরা অ্যাকচুয়ালি একটা কাজ করতে পারো, যখন যে লেকচারটা শুনতেছো খাতায় একটু নোট তুলো। মানে এটা অনেকেই করো যে আচ্ছা রেকর্ডিং ভিডিও তো পাওয়া যাবে, পরে ভিডিও দেখে নিবো, কিন্তু ওই ভিডিওটা আবার দেখা মানে তোমার আবার একটা টাইম ওয়েস্ট। কিন্তু তুমি যদি এখনই ভালো করে নোটটা তুলে ফেলো যে কোনটার জন্য আসলে কেন করতেছি, দ্যাট কি তোমার ওই ভিডিওটা দেখার প্রয়োজন নাই। জাস্ট ছোট ছোট পার্ট হয়তো কনফিউশন লাগবে সেগুলো দেখলা, বাদ বাকি পার্ট তুমি নোট পড়লেই ক্লিয়ার হবে। মানে কষ্ট হইলেও নোট পড়াটা ওয়ে বেটার। আবার নতুন করে এই 1.5 ঘন্টা বা 1 ঘন্টার ভিডিও দেখা মানে হিউজ একটা টাইম ওয়েস্ট। 5টা কোর্সের জন্য 5 ঘন্টা, মানে বুঝতে পারতেছো। আচ্ছা যাই হোক, তো আমাদের কোডের মধ্যে সবার ফার্স্টে আমরা যদি কোডটা রান করি, মানে আমাদের এমনিতেই মেক সেন্স করতেছে যে কোডটা যদি আমি রান করি, আমি ডিরেক্ট বিল্ড এন্ড রান দিলাম। বাট আগে আচ্ছা আমি একটু ছোট করে করি। ফার্স্টে মনে করো বিল্ড দিলাম, এখান থেকে আমরা দেখতেছি আমাদের কোনো প্রকার এরর নাই। এগেইন ল্যাবে এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার করা হবে। আর এখান থেকে আমি ডিরেক্ট রান দিলাম। তাহলে এখন তোমরা আউটপুটটা দেখে বুঝতেছো, আসলে তোমরা কোডটা দেখেও মনে হয় বুঝতেছিলা যে প্রিন্টেড কথাটা দিয়েই বোঝাচ্ছে কিছু একটা প্রিন্ট করার কথা বলা হচ্ছে। সো প্রিন্ট জিনিসটা হয় হচ্ছে এরকম একটা ব্ল্যাক বক্সের মধ্যে, এবং লেখাটা দেখতেছো হ্যালো ওয়ার্ল্ড কথাটা লেখা আছে, এখানেও হ্যালো ওয়ার্ল্ড কথাটা লেখা হয়েছে। মানে এটা অ্যাকচুয়ালি সবসময় প্রোগ্রামিং শুরুই করে এই হ্যালো ওয়ার্ল্ড দিয়ে, তো আমরাও সেই কনভেনশন ফলো করলাম। এই যে কালো বক্সটা, এই কালো বক্সটার নাম হচ্ছে, মানে বলা হয় কালো বক্সটাকে হচ্ছে কনসোল। ঠিক আছে, তো আমাদের যাবতীয় যত অপারেশন আমরা করি সবকিছুই আমরা দেখতে পাই হচ্ছে কনসোলের মধ্যে। তো তুমি ইউজারের কাছ থেকে ইনপুট নিবা, সেটা হবে কনসোলে। ইউজারের কোনো কিছু দেখাবা মানে প্রিন্ট করবা, সেটা হবে হচ্ছে কনসোলের মধ্যে। সো অলওয়েজ আমরা আসলে এটার মধ্যে করি। সো এই কোডটার আউটপুটটা মাত্র যেটা বললাম যে কনসোলের মধ্যে আউটপুটটা আসছে, এবং চোখের দেখায় বোঝা যাচ্ছে এখানে হ্যালো ওয়ার্ল্ডের কিছু একটা মনে হয় প্রিন্ট হওয়ার কথা, এবং সেটাই হয়েছে। এখন আন্ডার দ্য হুড মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা হচ্ছে আমরা একটু বুঝতে চেষ্টা করি। সো কোডটা প্রথম থেকে যদি আমরা একটু দেখি, প্রথমে কি আছে, হ্যাশ ইনক্লুড, তারপর stdio.h, যেটা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে। ইনক্লুড কথাটার মিনিং থেকে তোমরা বুঝতেছো যে কোনো একটা কিছুকে পার্ট করা হচ্ছে এই কোডের মধ্যে, মানে এই কোডটার একটা পার্ট করা হবে এই ডান পাশে যে জিনিসটা আছে সেটাকে, এমন কোনো একটা কিছু মেক সেন্স করে। এবং অ্যাকচুয়ালি সেটাই হয় যে ডান পাশে যে একটা লেখা আছে এটা আসলে একটা ফাইলের নাম, এই ফাইলটাকে এই কোডের একটা পার্ট করা হয় এই কোডের মাধ্যমে, ইনক্লুডের মাধ্যমে। তো এই ফাইলটা আসলে কি ফাইল, এই ফাইলটা হচ্ছে একটা হেডার ফাইল। আমাদের ওই যে ডটের পরে যে যে পার্টটুকু আছে এইটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন, এটাকে বলা হয় এক্সটেনশন। এই এক্সটেনশন থেকে কোন একটা ফাইল কি টাইপ সেটা হচ্ছে বোঝা যায়, বা আমাদের অপারেটিং সিস্টেম সেটা বুঝতে পারে। সো ডটের পর যদি ওই যে এটাও মনে হয় লাস্ট ক্লাসে বলছিলাম যে ডট এইচ আছে, এই জন্য এটাকে অপারেটিং সিস্টেম বুঝে, এটা হচ্ছে একটা হেডার ফাইল। যদি ডট টিএক্সটি থাকতো, এটা তোমরাই বুঝতেছো, এটা তখন একটা টেক্সট ফাইল হতো। ডট পিডিএফ থাকলে সেটা একটা পিডিএফ ফাইল হতো, এন্ড সো অন। সো এই ইনক্লুডটা দিয়ে আসলে এখানে যে একটা হেডার ফাইল আছে সেই ফাইলটাকে ইনক্লুড করা হয়েছে। কারণ কথা হচ্ছে হেডার ফাইল জিনিসটা কি, মানে পিডিএফ, এমপি3 বা অন্য যেগুলো ফাইল আছে সেগুলো তো বুঝে যায়।
হেডার ফাইল জিনিসটা হচ্ছে একটা সোর্ট অফ টেক্সট ফাইল যেখানে হচ্ছে অনেক কিছু অলরেডি লেখা আছে। অনেক কিছু অলরেডি লেখা আছে বলতে বোঝাচ্ছি অনেক রকম ফাংশনালিটি দেওয়া আছে বা অনেক রকম ফাংশনের কথা লিখে দেওয়া আছে। তো সুবিধাটা কোথায়? তো যখন তুমি কোন একটা মানে ওইখানে যে ফাংশন গুলো লিখে দেওয়া আছে তুমি চাইলে তোমার কোডের মধ্যে সেই ফাংশন গুলা ইউজ করতে পারবা। মানে জিনিসটা হচ্ছে এরকম, এখানে বেশ কিছু মানে সিস্টেম করে দেওয়া আছে, তুমি কোড করতেছো হচ্ছে এই জায়গার মধ্যে। তো তুমি যদি এখানে যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো ইউজ করতে চাও তাহলে তোমাকে এই জিনিসটাকে তোমার কোডের মধ্যে নিয়ে আসতে হবে। তো এই জিনিসটাকে তুমি তোমার কোডে নিয়ে আসার জন্যই কাজটা করতেছো হ্যাশ ইনক্লুড stdio.h। লাস্ট কথা থেকে বোঝা গেছে মানে কেন হেডার ফাইলটা আমরা ইনক্লুড করতেছি? মানে একটু এখান দিয়ে দেখানো লাগতেছে, হোয়াইট বোর্ড থাকলে ভালো হতো, বাট মানে জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, কেউ যদি না বুঝতে পারো প্লিজ কোশ্চেন করো, মানে কোনো রকম অস্বস্তি করো না যে আমার ফ্রেন্ডটা বুঝে ফেলছে আমি বুঝতেছি না, এটা আবার কোশ্চেন করবো বা আবার স্যার রিপিট করবে, এটা কোনো প্রবলেম না। তোমার মাথায় যদি কোশ্চেন আসে মাস্ট বলো, কে কি মনে করলো ভাবলে এটা কখনো মাথায় নিবা না। ওকে, সো হেডার ফাইলের কাজটা হচ্ছে ওই ফাংশনালিটি গুলা তোমার কোডে ইউজ করার জন্য। এখন এই মানে এই হেডার ফাইলটা দিয়ে আমরা কোন ফাংশনালিটি অ্যাকচুয়ালি ইউজ করতেছি এটা হচ্ছে আমরা একটু পরে আসবো। ওকে, এরপরে হচ্ছে আমাদের একটা ব্ল্যাঙ্ক লাইন, 2 নাম্বার লাইনে আমরা যাতে একটা এন্টার দিয়ে একটা ব্ল্যাঙ্ক লাইন ক্রিয়েট করছি। এটার রিজনটা হচ্ছে যাতে তোমার কোডটা পড়তে সুবিধা হয়, রিডাবিলিটি বাড়ে সেই জন্য। বাট এটা না দিলেও কোনো সমস্যা নাই, বাট দিলে কোডটা দেখতে সুন্দর লাগে, জিনিসটা হচ্ছে এরকম। 3 নাম্বার লাইন থেকে আমাদের মেইন কাজ শুরু হচ্ছে। তো এই 3 নাম্বার লাইনে যেই স্ট্রাকচারটা, মনে করো আমি যদি এটা কেটে দেই, এই স্ট্রাকচারটা আমাদেরকে সব কোডের মধ্যে ফলো করতে হবে, যে ইন্ট মেইন, একটা কার্লি ব্রেস শুরু, কার্লি ব্রেস এন্ড, লাস্ট হচ্ছে একটা রিটার্ন 0, এমন কিছু। তো এই স্ট্রাকচারটা আমরা যাবতীয় যত কোডই করি না কেন মোটামুটি সব ক্ষেত্রে আমরা ইউজ করব। আর এর মধ্যে হচ্ছে আমরা যেই কোড যেটা ইউজ মানে যা অ্যাকচুয়ালি করতে চাই সেটা হচ্ছে এখানে লিখে দিব। তো এই স্ট্রাকচারটা আসলে কি জিনিস সেটা যদি একটু বুঝতে চেষ্টা করি, সবার ফার্স্টে হচ্ছে এখানে ইন্ট। ইন্ট কথাটা বোঝায় হচ্ছে ইন্ট হচ্ছে ইন্টিজারের শর্ট ফর্ম, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। সো আমাদের যে স্ট্রাকচারটা আমরা বলতেছিলাম এই যে ইন্ট মেইন কার্লি ব্রেস এন্ড সো অন, এই জিনিসটা আসলে একটা ফাংশনের স্ট্রাকচার। ফাংশন কি জিনিস সেটা হচ্ছে আমরা আসলে আরো বেশ কিছু পরে লেকচারে দেখবো, বাট আমি জাস্ট একটু যদি আইডিয়ার জন্য বলি, ফাংশন জিনিসটা আমরা ইউজ করি হচ্ছে কোনো একটা কাজ মানে করার সুবিধার জন্য। যে তুমি ফাংশনের মধ্যে কোনো একটা কিছু লিখে দিলে সেই ফাংশনটা থেকে তুমি কোনো একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবা। কিভাবে কি করবা এগুলো আমরা পরে শিখলাম, বাট কাজটা হচ্ছে এমন। এইটা হচ্ছে গ্রাস্প করা ট্রাই করো, যে কোনো একটা ফাংশনের মধ্যে আমরা যদি ফাংশনে ইনস্ট্রাকশন করে দিই যে এই কাজের পর এই কাজ করো, আর কাজ শেষ হলে এই জিনিসটা ব্যাক করো, রিটার্ন করো, সেই রিটার্ন করার জন্য মানে ফাংশন গুলোকে ইউজ করা যায়। এই যে একটা কথা বললাম যে কোনো একটা ফাংশনে কোনো কাজ করার পর তুমি কোনো একটা কিছু রিটার্ন করার কথা বলতেছো, তো ওই যে একটা জিনিস রিটার্ন করবা সেগুলার এক একটা এক এক রকম টাইপ আছে। টাইপ এজ ইন হচ্ছে ডাটা টাইপ, মানে ওইটা কি নাম্বার, ওইটা কি ক্যারেক্টার, নাকি ওইটা একটা কি বলবো মানে দশমিক সংখ্যা, নাকি পূর্ণ সংখ্যা, নাকি কিরকম, এই জিনিসটা বোঝানোর জন্য তার এক একটা ফিক্সড ডাটা টাইপ আছে। তো তার যে রিটার্ন টাইপটা মানে তার যে ডাটা টাইপটা সেই ডাটা টাইপটা হচ্ছে এই জায়গার মধ্যে লিখে দিতে হবে। জিনিসটা যদি পুরোপুরি বোঝা নাও যায় খুব একটা সমস্যা নাই, কারণ এই জিনিসগুলো আমরা আবার ব্যাক করব। বাট মেইন থিমটা হচ্ছে কোন একটা ফাংশন থেকে তুমি যে জিনিসটা রিটার্ন করবা তার রিটার্ন টাইপ যেটা মানে ওইটা যে রিটার্ন ডাটা টাইপ যেটা সেই ডাটা টাইপটা হচ্ছে এখানে মেনশন করতে হয় এবং এটা মাস্ট। তো আমাদের মেইনের জন্য আমরা অলওয়েজ এখানে ইন্ট ইউজ করব এবং কেন ইউজ করবো এটা একটু পরে আবার আসছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপ। এটার পরে যে মেইন এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ফাংশন নেম। ফাংশন নেম কথাটা মানে কিরকম, যে কোনো একটা ফাংশনের কোন একটা নাম দিতে হবে এবং সেই নামটা দিলে তুমি ওই ফাংশনটা থেকে মানে ফাংশনটাকে পরবর্তীতে আবার ইউজ করতে পারবা। তো যখন আমরা সিমিলারলি আমাদের যে অ্যাকচুয়াল ফাংশনটা যেটা দিয়ে আমাদের প্রোগ্রামটাকে আমরা রান করতে যাচ্ছি তারও কোনো একটা নাম দিতে হবে। তো সেই নামটাই হচ্ছে আমাদের মেইন। এবং সি এর জন্য যাবতীয় সকল প্রোগ্রাম সব সময় স্টার্ট হয় মেইন ফাংশন থেকে, এটা সি এর মধ্যে লিখে দেওয়া আছে, মানে এরকম করেই করতে হবে। তুমি যদি তোমার প্রোগ্রামের মধ্যে মেইন ফাংশনটা ইনক্লুড না করো তাহলে তোমার প্রোগ্রামটা রানই করবে না এবং এরর দেখাবে। আচ্ছা, সো এইটা হচ্ছে রিটার্ন টাইপ, এটা হচ্ছে ফাংশন নেম। আর এই যে দুইটা ফার্স্ট ব্র্যাকেট আছে এই দুইটা প্যারেনথেসিস, এই জিনিসটা আসলে ইউজ করা হয় তুমি যদি কোনো একটা আর্গুমেন্ট পাস করতে চাও। এগেইন এটা কি জিনিস খুব একটা মাথায় এখন রাখা লাগবে না, আমরা পরে এটা আসবো।
আপাতত সিনট্যাক্সের জন্য তুমি এটা মাথায় রাখো যে এইখানের মধ্যে কোনো একটা আর্গুমেন্ট পাস করা হয়, বাট এটা পরবর্তীতে ক্লিয়ার করা হবে এটা আসলে কি বোঝায়। আচ্ছা, আর্গুমেন্ট পাস করা মানে ইন জেনারেল ফাংশনের রেসপেক্টে আমি যদি বলি, একটা ছোট এক্সাম্পল দেই, যে মনে করো তুমি কোনো খুব সিলি এক্সাম্পল, যে তুমি কোনো একটা রেক্টেঙ্গলের এরিয়া ক্যালকুলেট করতে চাও। তো তোমার কাছে মনে করো হচ্ছে লেংথ আছে, ওয়াইড আছে। তো লেংথ হচ্ছে মনে করো 5, ওয়াইড হচ্ছে 4। এই ইনফরমেশনটা তুমি কোনো একটা ফাংশনে পাস করছো। এই যে তুমি ইনফরমেশনটা পাস করবা সেটা আসলে করবা হচ্ছে এই জায়গাটার মধ্যে, কিন্তু কিভাবে করবা সেটা আমরা আপাতত মাথায় রাখার দরকার নেই, এটা আমরা পরে আসবো। বাট করতে হবে এই জায়গাটার মধ্যে। তো তুমি যখন এই জিনিসটা পাস করে দিছো, তোমার টার্গেটটা কি ফাংশনের? কোন একটা রেক্টেঙ্গলের এরিয়া ক্যালকুলেট করা। এরিয়ার সূত্র হচ্ছে লেন্থ ইনটু ওয়াইড। সো এরিয়া যখন সেই ফাংশনটা ক্যালকুলেট করে ফেলবে, তাকে ওই ভ্যালুটা কি কোনো এক জায়গায় ব্যাক করতে হবে, কারণ ফাংশনটা তুমি ইউজ করতেছো কাজের সুবিধার জন্য। সেই ফাংশনের ভ্যালু পাস করে সেখান থেকে তুমি একটা রেজাল্ট এক্সপেক্ট করো। সো ওই ফাংশনটা তখন রেক্টেঙ্গুলার এরিয়াটাকে যে 20 সেটা হচ্ছে সে ক্যালকুলেট করবে এবং ওই ভ্যালুটা সে তখন রিটার্ন করে দিবে। তো ওই 20 যে রিটার্ন করতেছে, মানে যে ভ্যালুটা রিটার্ন করতেছে তার ডাটা টাইপটা কেমন, সেই জিনিসটা হচ্ছে আসলে এই রিটার্ন টাইপের মধ্যে বলে দিতে হয়। এগেইন এই ইনফরমেশন গুলো যদি একটু কনফিউজিং লাগে কোনো সমস্যা নাই, আমি জাস্ট মানে একটা আইডিয়া দেওয়ার জন্য জিনিসটা কিভাবে কাজ করে তার জন্য বললাম। যদি পুরোপুরি বোঝা না যায় কোনো সমস্যা নাই। আপাতত আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসগুলোর জন্য আমরা এই সিনট্যাক্সটা একদম মানে সর্ট অফ মাথায় রাখবো, যে ইন্ট লিখতে হবে, মেইন লিখতে হবে, তারপর দুটা ফার্স্ট ব্র্যাকেট। কিন্তু এগুলোর আরো ইউজ আছে, সেগুলো হচ্ছে আমরা আসলে পরে দেখবো। ওকে, এটার পরে এখানে হচ্ছে আমাদের কার্লি ব্রেস। এই জিনিসটা হচ্ছে আমাদের যে কোনো ফাংশনের মেইন যে লেখাগুলা, মানে অ্যাজ ইন হচ্ছে ফাংশন বডি, সেই ফাংশন বডির লেখাগুলা শুরুতে আমাকে হচ্ছে কার্লি ব্রেস মানে সেকেন্ড ব্র্যাকেটটা শুরু করতে হবে, আর শেষ করতে হবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এই দুটা হচ্ছে মাস্ট। সো এই সেকেন্ড ব্র্যাকেট শুরু করার পর এখান থেকে হচ্ছে আমরা আমাদের মেইন যে কাজটা করতে চাই, যার জন্য এত কাহিনী করা হলো, সেই জিনিসপত্রগুলো হচ্ছে লেখা শুরু করবো। সো আমাদের কোডের জন্য আমাদের টার্গেটটা ছিল একটা সিম্পল লেখা কনসোলের মধ্যে প্রিন্ট করা। তো এই জিনিসটার জন্য আমাদের সিনট্যাক্সটা হচ্ছে এই প্রিন্টএফ জিনিসটাকে ইউজ করা, এবং ইন্টারেস্টিংলি এই প্রিন্টএফটা হচ্ছে একটা ফাংশন। সো এই ফাংশনটাকে মানে এই ফাংশনটা এখন কোথা থেকে ফাংশনটা আসলো এটা একটু পরে বলতেছি। প্রিন্টএফ ফাংশনটার কাজ হচ্ছে তুমি ওকে যে জিনিসটা দিবা সেই জিনিসটা কনসোলের মধ্যে প্রিন্ট করে দিবে, ওই কালো বক্সটার মধ্যে তুমি ওকে যেটা দিবা তাকে সেই কালো বক্সটার মধ্যে প্রিন্ট করে দিবে। তো ওই যে একটা কথা বলছিলাম যে ফাংশনের মধ্যে তুমি চাইলে কোনো কিছু প্রোভাইড করতে পারো এবং সে তার রেসপেক্টে কোনো একটা কাজ করে দেয়। তো এই দেখো প্রিন্টএফ এর মধ্যে আমরা কোনো একটা কিছু প্রোভাইড করে দিছি, তার রেসপেক্টে সে একটা কাজ করে দিছে, সেটা হচ্ছে কনসোলের মধ্যে লেখাটাকে প্রিন্ট করা। আর এই যে কাজ করতেছে মানে তাকে যে আমি কাজ করাচ্ছি, সেটার জন্য একটা সিনট্যাক্স আছে। এগেইন আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আমাদের খুবই স্ট্রিক্ট সিনট্যাক্স রুল আছে, যে কিভাবে কি করতে হবে সেটা খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে, তাহলেই কম্পাইলার বুঝতে পারে যে এই কাজটা তুমি করাতে চাচ্ছ। সো এই জন্য এখানে সিনট্যাক্সটা হচ্ছে তুমি যখন এই ফাংশন নামটা লিখলা যেটা হচ্ছে প্রিন্ট এফ, একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করবা, একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবা, আর তার মাঝখানে যেই লেখাটা তুমি প্রিন্ট করাতে চাও কনসোলের মধ্যে সেটাকে ডাবল কোটের মাঝখানে দিতে হবে। তো এই দুইটা ডাবল কোটের মাঝখানে হ্যালো ওয়ার্ল্ড কথাটা আছে, দেখো ডাবল কোট কিন্তু প্রিন্ট হয় নাই, শুধুমাত্র যেই দুইটা জিনিস তুমি ডাবল কোটের মাঝে দিছো যা দিছো সেই লেখাটা হচ্ছে শুধুমাত্র প্রিন্ট হয়েছে। এবং এই পুরো জিনিসটাকে কমপ্লিট করার পরে এই পুরোটুকু বলা হয় একটা স্টেটমেন্ট, মানে হচ্ছে যেই পার্টটুকু আমাদের মানে কোন একটা এক্সিকিউশন করার মতো কোন একটা পার্ট। এই স্টেটমেন্টের পর অলওয়েজ একটা সেমিকোলন দিতে হবে, এবং সেটা হচ্ছে সি এর স্ট্রিক্ট রুল, এগেইন সিনট্যাক্স রুল, যে যাবতীয় সকল স্টেটমেন্টের পর অবশ্যই একটা সেমিকোলন প্রোভাইড করতে হবে। এখন আমি একটু পজ দেই, তোমাদেরকে আমি বিশাল বড় একটা লেকচার দিয়ে ফেলছি। এই পুরো পার্টের মধ্যে মানে কারো মাথায় যা যা কোশ্চেন আসছে তোমরা এখন একটু বলতে পারো, যে এই জিনিসটা রিপিট করলে ভালো হয়, বা এই কথাটা কেন বললাম বুঝি না, বা এটা না হলে ওইটা হলে কেমন হতো, যা ইচ্ছা মাথায় আসে বলতে পারো। স্যার এই যে সেমিকোলন গুলো কি শুধুমাত্র মানে যে ব্র্যাকেট বডিটা আছে এর ভিতরে ইউজ করা হয়, কারণ ইন্ট মেনের পাশে তো ইউজ করা হইলো না। নাইস কোশ্চেন। আচ্ছা, এটা হচ্ছে সেমিকোলন হলো শুধুমাত্র স্টেটমেন্ট গুলা শেষে দেওয়া হয়। সো আমার স্টেটমেন্ট গুলো হয় ফাংশন বডির ভিতরে, ঠিক আছে। তো আর একটু কাহিনী আছে, বাট সেই কাহিনীগুলোতে আমরা যাবো আপাতত এখন না, পরে হয়তো দেখবো ইনশাল্লাহ। মানে এই যে দেখো stdio.h, এই জায়গার মধ্যেও কিন্তু আমরা সেমিকোলন দেই নেই, মেইনের পরও সেমিকোলন দেই নেই, এখানেও দেই নেই, এখানেও দেই নেই। জিনিসটা হচ্ছে
শুধুমাত্র ফাংশন বডির ভিতরে যেসব জিনিসপত্র থাকবে তাদের শেষে সেখানে হচ্ছে সেমিকোলন হবে। তো প্রিন্টএফ এই পুরো ফাংশনটুকুর কাজ শেষ, এরপর হচ্ছে সেমিকোলন। এখানে যে রিটার্ন যেটা কথা আছে, কি কথা আমি এটা ক্লিয়ার করতেছি, পুরোটুকু শেষ তারপর হচ্ছে সেমিকোলন। কিন্তু এগুলা ছাড়া মেইনের শেষে বা এইটার শেষে এখানে কোথাও কোনো সেমিকোলন ইউজ করা যাবে না, শুধুমাত্র ফাংশন বডির ভিতরে। স্যার হ্যাঁ বলো। 6 নাম্বার লাইনে যে স্পেসটা ইউজ করছি এটা না করলে কিছু হতো? আচ্ছা, স্পেস বলতে কি মানে নিউ লাইন, একটা এমটি লাইন আছে সেটা বলতেছো, জি, নাকি এই জায়গাটুকু আছে সেগুলো না কথা এমটি বলতেছো? লাইন, এমটি লাইনের Empty কথা। line। এটা এগেইন এই যে এইটা যে জন্য কোডটা যাতে দেখতে সুবিধা হয় সেই জন্য। মানে এটা কেন বলতেছি, আমরা চাইলে কোডটা কত বাজেভাবে করতে পারি। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। আমি এটা এখানে লিখলাম, মানে কোড ঠিক, কোডে কোনো ভুল নাই, আমি যদি এভাবে লিখি এটাও ঠিক, এটাও কোনো মানে কোনো ভুল কোড না, এটা হচ্ছে পারফেক্ট একটা সি কোড। কারণ আমাদের কম্পাইলার তো মেশিন, তার দরকার কোন একটা স্ট্রিক্ট রুল। সে দেখছে ইন্ট মেইন শুরু হয়েছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, তার মানে অটোমেটিক্যালি সে বুঝে ফেলছে যে এখানে একটা ফাংশন শুরু হইতেছে, ফাংশন বডি শুরু হচ্ছে। কতটুক পর্যন্ত একটা জিনিস স্টেটমেন্ট আছে, সে দেখবে সেমিকোলনের আগ পর্যন্ত স্টেটমেন্ট আছে, তার মানে বুঝে ফেলছে এটা হচ্ছে একটা লাইন। তারপরে রিটার্ন জিরো আছে, তার মানে বুঝে ফেলছে এটা হচ্ছে আরেকটা লাইন। তার জন্য এই কোডটা কোনো সমস্যা না। কিন্তু তুমি চিন্তা করো, এখানে জাস্ট অ্যাকচুয়ালি মাত্র প্রিন্টএফ একটা লাইন লিখছি, এটা না লিখে আমরা যদি 30-40টা লাইন লিখতাম, এইটা তো মানে এদিক দিয়ে শুধু টানে দিতাম এবং কোডের কোনো আগামাথা কিছুই বুঝা যেত না। তো ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা চাই কোডটাকে যত সুন্দর করে ফেলা যায়, যত সহজে কোডটা রিড করা যায়। তো সেটার জন্যই আসলে মাঝে মধ্যে একটু নিউ লাইন একটা অ্যাড করা হয় এবং তার রেসপেক্টে হচ্ছে কোডটার রিডেবিলিটি বাড়ে, কোডটা পড়তে সুবিধা হয়। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ট্রিক শিখাই দেই, সেটা হচ্ছে কোড ব্লকসে করা যায়। যে যদি মনে করো আমরা কোড করতে করতে এত বেগ ঘুটে না, বাট কোনো কারণে কোডের মানে দেখতে ভালো লাগতেছে না, বা কোনো একটা প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে যে লাইনগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে, ইন দ্যাট কেস তুমি এখানে রাইট ক্লিক করলে ফরম্যাট ইউজ এই স্টাইল একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি কোড সুন্দর করে দেয়। এই জিনিসটা তোমাদের ল্যাবে দেখানো হবে, তো সমস্যা নাই, মানে ওইটা আমি এখন আপাতত ইউজ করলাম। আর এখানে যেহেতু একজন এই কোশ্চেনটা করলা যে একটা এক্সট্রা লাইন অ্যাড করা, মানে মানে বাই ডিফল্ট আগে এক্সট্রা লাইন অ্যাড করে না, বাট আমি আসলে করি, বাট এটা যেটা ইচ্ছা তুমি যা ইচ্ছা করতে পারো, এটা কোনো সমস্যা নাই। এগেইন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইনডেন্টেশন। ইনডেন্টেশন জিনিসটা কি, সেটা হচ্ছে তুমি যখন কোন একটা কোড লিখো, এই যে দেখো এইখানেই মানে প্রিন্টএফটা চাইলে এই জায়গা থেকে শুরু করা যেত, সেটা না করে আমরা হচ্ছে পরের লাইনে চলে গেছি। এটা ইনডেন্টেশন না, এটা হচ্ছে কোডটা দেখতে সুন্দরের জন্য। ইনডেন্টেশন হচ্ছে প্রিন্টএফটা তুমি চাইলে একদম গায়ের সাথে লাগায় লিখতে পারতা। এগেইন এগুলা কোনো ভুল না, এগুলো জাস্ট কোডটাকে সুন্দর করার জন্য আমরা একদম গায়ের সাথে কোডটা শুরু না করে এই এই যে ডাবল কার্লি ব্রেস যেটা আছে সেটাকে বলা হয় একটা ব্লক, মানে দুটা কার্লি ব্রেসের মাঝখানে যে কোড আছে সেটাকে বলা হয় ব্লক। এই জিনিসটাকে একটু বামে জায়গা রেখে তারপর কোডটাকে দেখা হয়। তো প্রিন্টএফের লেফটে একটু জায়গা রাখা হয় এবং যাবতীয় যত কোড আসবে সবগুলা সেম সিরিয়াল রাখা হয়, কিন্তু লেফটে একটু জায়গা রেখে। এই যে লেফটে একটা জায়গা রাখা হচ্ছে এখানে এবং এখানে, এই জিনিসগুলোকে বলা হয় ইনডেন্টেশন। এই জিনিসটা দেওয়ার জন্য কোডটা পড়তে অনেক সুবিধা হয়, মানে পয়েন্টগুলো আসলে হচ্ছে এইটা। কারণ ইনডেন্টেশন যদি তুমি না দাও, তখন জিনিসটা হবে কি, যে তোমার মনে করো অনেকগুলা লাইন যদি থাকে, একটা লাইন এখানে, আরেকটা লাইন এখানে, আরেকটা লাইন আরো পরে, মানে অনেক রকম বিট ঘুরে টাইপ হয়ে থাকে, তুমি কোডটা মেক সেন্স করতে অনেক ঝামেলা হবে। আর এখন তো আমরা জাস্ট মনে করো ইন্টারঅ্যাক্টিভ কোড আছে, যখন তুমি আরেকটু কমপ্লেক্স জিনিসের মধ্যে যাবা তখন দেখবা যে মানে কোডটা যতটা না কঠিন তার থেকে ওয়ে কঠিন না লাগতেছে এই ইনডেন্টেশনটা না ফলো করার জন্য। যাই হোক, তো ওইটা ছিল নিউ লাইনের জন্য, আর এটা হচ্ছে আমি বললাম ইনডেন্টেশনের কথা। আর কারো কোনো পয়েন্টে কোনো কোশ্চেন বা কনফিউশন একটু পর্যন্ত? ওকে, সবাই যদি মোটামুটি একটা আইডিয়া করতে পারি অ্যাকচুয়ালি কি হতেছে, এখন হচ্ছে আমরা তাহলে পরের লাইনটায় যাই। এটা হচ্ছে 5 নাম্বার লাইন, রিটার্ন 0। আচ্ছা, ওই যে বললাম যে কোনো একটা ফাংশনের একটা কাজ করার পর সে কোনো একটা ভ্যালু মানে ব্যাক করে রিটার্ন করে, ওই কাজটা করার জন্য স্টেটমেন্টটা বা মনে করো কিওয়ার্ডটা হচ্ছে রিটার্ন। তো তুমি যেই ভ্যালু রিটার্ন করতে চাও বা ব্যাক করতে চাও, সেটাকে হচ্ছে এই রিটার্ন পরবর্তীতে বসায় দিলেই ওই ভ্যালুটা অটোমেটিক্যালি ফাংশনটা রিটার্ন করে দিতে পারে, মানে এরকম সিস্টেম করে দেওয়া আছে। তো পয়েন্টটা হচ্ছে মেইনের জন্য আমরা সব সময় আসলে এই রিটার্ন 0 কিওয়ার্ডটা ইউজ করি। তো এখানে একটু বলি, রিটার্ন 0 এর কথাটা মানে হচ্ছে পুরো কোডটা এক্সিকিউশন শেষে সে 0 ভ্যালু রিটার্ন করবে। এখন কথা হচ্ছে আমরা যখন অ্যাকচুয়ালি এই মেইনটাকে ইউজ করতেছি, তখন তো আসলে আমাদের টার্গেট হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করা।
এই যে 0 রিটার্ন করতেছি এটা তো আমার কোডের আমি কোথাও আসলে দেখতেছি না মোস্ট প্রবাবলি। আসলে জিনিসটা হচ্ছে তুমি ওই যে একটা লাইন দেখো প্রসেস রিটার্ন 0, এই 0টা আসলে এই 0টার জন্যই আসছে। জিনিসটা হচ্ছে এরকম, আমাদের রিটার্ন 0টা ইউজ না করলে আমার কোড যে ভুল হবে সেটা না, মানে কোড ভুল হবে এজ ইন হচ্ছে আমি রিটার্ন কোড ভুল হওয়ার একটা ছোট মানে সুযোগ আছে, বাট ওইটা যদি আমি না বলি যে রিটার্ন 0টা যদি নাও দেই আমাদের যেটা টার্গেট এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করা সেটা কিন্তু ঠিকঠাক মতোই প্রিন্ট হচ্ছে। যে পয়েন্টটা হচ্ছে রিটার্ন 0 ইউজ করার রিজন হলো যে এটা দিয়ে আসলে বোঝায় আমার প্রোগ্রামটা কি ঠিক মতো এক্সিকিউট হইলো নাকি হইলো না সেটার একটা মেক সেন্স করা। কিরকম, যে এই রিটার্ন 0টা সব সময় ইউজ করা হয় তোমার উপরে যাবতীয় সব কোড শেষ করার পর লাস্ট স্টেটমেন্টটা হয় রিটার্ন 0। সো তোমার কোড যদি মাঝের কোনো জায়গায় কোনো রকম মেসড আপ না করে সবকিছু যদি ঠিক মতো এক্সিকিউট করে তাহলে এই লাস্ট লাইনটাও সে ঠিক মতোই এক্সিকিউট করতে পারবে, এবং সে যদি লাস্ট লাইনটা ঠিক মতো এক্সিকিউট করে তাহলে তোমার এই জায়গাতেও প্রসেস রিটার্ন 0 এই কথাটা দেখা যাবে। কিন্তু কোনো কারণে যদি মাঝখানে কোনো একটা পার্টের মধ্যে প্রোগ্রাম কোনো গার্বেজ হয়, কোনো রকমের ঝামেলা ক্রিয়েট করে, ইন দ্যাট কেস এখানে কোনো মানে রিটার্ন 0 দেখাবে না, দেখা যাবে অন্য কোনো একটা ভ্যালু আসছে। তো তুমি অ্যাজ এ প্রোগ্রামার তখন এই রিটার্ন 0 জায়গায় অন্য একটা ভ্যালু দেখে বুঝতে পারবা আচ্ছা আমার করে তার মানে কোনো এক জায়গায় কোনো একটা প্রবলেম হয়েছে, এজন্যই কোডটা ঠিক মতো ভ্যালু রিটার্ন করতেছে না। সো ওই রিয়ালাইজেশনটার জন্যই আসলে বাই কনভেনশন এই রিটার্ন 0 কথাটা ইউজ করা হয়। স্যার, হ্যাঁ বলো। আপনি যে কোডটা লিখলেন এখানে যদি আমি সেমিকোলন না দিতাম তাহলে আমার এখানে কনসোলের মধ্যে রিটার্ন 0 দেখাইতো না, তাই তো? মানে এখানে যদি আমি সেমিকোলন না দিতাম, না, এখানে না, হ্যালো ওয়ার্ল্ডের পাশে। হ্যাঁ আচ্ছা, না এইটা না, এটা হচ্ছে তুমি যদি এই সেমিকোলনটা মিস করো এটা হচ্ছে একটা সিনট্যাক্স এরর। এগুলো নিয়ে আসলে পরে বলবো, কিন্তু মানে জিনিসটা হচ্ছে এরকম যে সিনট্যাক্স এরর কথাটা মানে হচ্ছে তোমার কোডের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা তুমি ফলো করো নেই। সো আমি যদি এখানে সেমিকোলন মিস করি এই স্ট্রাকচারটা মানে আসলে চোখের দেখায় বোঝা যাচ্ছে যে এখানে একটা সিনট্যাক্স এরর হয়েছে। ইন দ্যাট কেস আমার কম্পাইলারে আমি যখন কম্পাইল করতে যাব মানে কোডটাকে বিল্ড করতে যাব তখন যদি আমি ক্লিক করি তখনই আমার কোড একটা এরর ধরে ফেলবে যে একটা সেমিকোলন মিস হয়েছে। এই সেমিকোলনটা আসলে এই জায়গায় মিস হয়েছে সেটা হচ্ছে কম্পাইলার ধরে ফেলবে। কিন্তু এমন এররও হওয়া পসিবল যেটা হচ্ছে তোমার কম্পাইলার ধরতে পারবে না, কম্পাইলার কাছে মনে হবে কোডটা তো ঠিকই আছে, কিন্তু তুমি যখন এক্সিকিউট করবা তখন আসলে ভিতরে মানে তোমার কোডে যে স্টেটমেন্ট গুলো ছিল সেগুলো ভিতরে ভিতরে কোনো একটা এরর হয়ে গেছে। ইন দ্যাট কেস তোমার কোডটা 0 রিটার্ন করার পরিবর্তে অন্য কোনো একটা ভ্যালু রিটার্ন করবে। সো তোমার ওই যে ভিতরে ভিতরে এরর হয়েছে নাকি হয় নাই সেটা বোঝার জন্য হচ্ছে তোমার এই রিটার্ন 0টা তখন একটা হেল্পফুল অপশন। এটা বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝেছি। আচ্ছা, আর আরো দুই একটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে দেখো আমরা রিটার্ন করছি হচ্ছে 0। তো 0 এর ডাটা টাইপ নিয়ে তোমাদের এখনো লেকচারটা আসে নাই, এগেইন এগুলো সামনে আসবে, এটা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, বাট জাস্ট একটু পরিচয় করে দেই। এই 0 জিনিসটা হচ্ছে একটা ইন্টিজার, মানে তোমরা বুঝতেছো 0 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। সো আমাদের একটু যদি খেয়াল করো এই মেইনের আগে এই জিনিসটাকে বলা হচ্ছিল রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ অ্যাজ ইন হচ্ছে রিটার্ন ডাটা টাইপ। তো আমরা রিটার্ন করতেছি হচ্ছে 0, আর 0টাকে তুমি নিজেই বুঝতেছো 0 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তার মানে ইন্টিজার। সো এই 0-র জন্যই আমাদের এখানে লিখতে হয়েছে ইন্ট। ইন্ট হচ্ছে ইন্টিজারের শর্ট ফর্ম, মানে একটা কিওয়ার্ড ফর ইন্টিজার সি প্রোগ্রামের জন্য। সো এখানে যেহেতু আমরা 0 রিটার্ন করতেছি এই জন্যই এই জায়গাতে আমাদের ইন্ট লেখা লাগতেছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে তুমি যদি মানে আমাদের রিটার্ন 0 করার মেইন মোটিভেশনটা কি মাত্র বললাম, সেটা হচ্ছে যাতে আমরা প্রোগ্রামটা শেষ হলে বুঝতে পারি আমার কোডটা ঠিকমতো এক্সিকিউট হয়েছে কিনা। এখন তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে আচ্ছা তাহলে 0 রিটার্ন করার দরকার কি? আমি যেহেতু এখানে 0 রিটার্ন করতেছি দেখেই আমি এখানে বুঝতেছি 0 আসছে, তো আমি যদি 0 বাদ দিয়ে এখানে একটা 1 রিটার্ন করি মানে কথার কথা, ইন দ্যাট কেস আমি যদি এখন প্রোগ্রামটাকে রান করি এবং লাস্টে যদি আমি এই যে রিটার্ন 1 দেখি তার মানে তো আমি আসলে বুঝতেছি কোডটা ঠিকভাবে এক্সিকিউট হয়েছে, আমি যে 1টাকে রিটার্ন করতে চাইছি এক্স্যাক্টলি সেই 1ই রিটার্ন করছে, তার মানে আমার কোডে কোনো ভুল নাই। আমি তো এটা দেখেও বুঝতে পারি তাহলে কেন 0। পয়েন্টটা হচ্ছে 0টা আসলে মানে এই কোশ্চেনটা একটা ভ্যালিড কোশ্চেন এবং ইন দ্যাট কেস আসলে মানে 0ই রিটার্ন করতে হবে এমন কোনো আসলে কথা নাই। এটা কনভেনশন অনুযায়ী মানে আজীবন প্রোগ্রামাররা সেটাই করে আসছে, এই রেসপেক্টে আসলে বাই কনভেনশন এখানে রিটার্ন 0 ইউজ করা হয়। তুমি রিটার্ন 0 বাদে অন্য কোনো ভ্যালু যদি ইউজ করো সেটাও কোনো প্রকার ভুল হবে না। কিন্তু তোমার কোডটা যদি অন্য একটা প্রোগ্রামার দেখে এবং আউটপুটটা দেখে সে দেখে তখন কনফিউজড হয়ে যেতে পারে যেখানে যেহেতু রিটার্ন 1 করছে তার মানে কি আমার কোডে কোনো ভুল আছে,
কিন্তু কোড দেখে সে কোনো ভুল পাবে না, তখন সে আসলে খেয়াল করবে যে এখানে আসলে 0 রিটার্ন করা হয় নাই, এখানে আসলে 1 রিটার্ন করা হয়েছে। মানে একটা শুধু শুধু একটা কনফিউশনটা ক্রিয়েট হবে। তো এই জন্য বাই কনভেনশন অলওয়েজ এই জায়গার মধ্যে আর কি রিটার্ন 0 করা হয়। লাস্ট পার্টটুকু মানে এই যে রিটার্ন নিয়ে অনেকগুলা কথা বলে ফেলছি, এই পার্টগুলোর মধ্যে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে কিনা? ওকে, অনেকগুলা কথাই আসলে বলা হয়েছে, বাট না বুঝতে পারলে বললো। আচ্ছা, এটা যদি বুঝতে পারো, আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেই, এজ ইন হচ্ছে লাস্ট ক্লাসে দিছিলাম, সো তোমাদেরকে একটু দেই যে তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে আর কি টাইপ পিরিয়ড অ্যাকচুয়ালি হইতে পারে যার জন্য 0 রিটার্ন না করে অন্য কোনো ভ্যালু আসতে পারে। তো সেটার জন্য একটা ছোট্ট এক্সাম্পল এগেইন, মানে এই জিনিসগুলো আমরা আবার পরে দেখবো, মানে এই ভুলটা সবাই করে সেই রেসপেক্টে, যে এই সিনট্যাক্স গুলোর সাথে তোমরা হয়তো এখনো পরিচিত না, আমরা নেক্সট ক্লাসে হয়তো এটা করতেছি। তো মনে করো কোন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে ইন্ট এ দিয়ে। ভ্যারিয়েবল ডিক্লারেশন কি, ভ্যারিয়েবল কি আইসিটি থেকে তোমাদের হয়তো হালকা হালকা মনে আছে, বাট না বুঝলে আপাতত সমস্যা নাই। যে এখানে মনে করো স্ক্যানএফ দিয়ে আমি কোন একটা, স্ক্যানএফ এর কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। অ্যাকচুয়াল সিনট্যাক্সটা হচ্ছে স্ক্যানএফ %a এভাবে ইউজ করা। খুব ক্লিয়ারলি না বোঝা যায় এগেইন কোনো সমস্যা নাই, জাস্ট আমি তোমাদেরকে ইরোডটা বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। সো তুমি যখন স্ক্যানএফ %d মানে এভাবে লেখো, এই কোডটার মানে হচ্ছে ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট নেওয়া। সো আমি যদি এখানে জাস্ট কোডটাকে রান করি, এখানে যে আমি কথা 10 লিখি, তাহলে আমার ইউজারের কাছ থেকে 10 ইনপুট নেওয়া হয়েছে, আমি কিছু করি নাই, বাট আমার কোডটা ঠিকভাবে এক্সিকিউট করছে সেটা আমি প্রসেস রিটার্ন 0 এখান থেকে বুঝতেছি। বাট ফরসে আমি এই %টা দিতে ভুলে গেছি, ঠিক আছে, কোডে কোনো একটা ভুল হয়েছে। কিন্তু আমি যদি কম্পাইল করি, আমার কোডে কোনো প্রকার এরর দিবে না, এটা ঠিক সিনট্যাক্স এররটা এক্স্যাক্টলি এভাবে হবে না। সো এটার জন্য এখন যদি আমি কোডটাকে রান করি, আমার কোডটা কম্পাইল হয়েছে ঠিক মতো, তো আমার কোডও রান করবে। তো আমি যদি এখন 10 আগে যে কোডটা রান করলাম সেই কোডটাই আবার রান করি, এখন যদি এন্টার দেই, আমার কোডে এখন দেখা যাবে আমার প্রোগ্রামটা ক্র্যাশ করছে। তো প্রোগ্রাম ক্র্যাশ করার পর সে, তুমি কাউকে শুধুমাত্র এই এক্সিকিউশন দেখাচ্ছ, তো সে যদি সেই আউটপুটটা দেখে, দেখছে এখানে 10 আছে, তার মানে এটা নিশ্চয়ই ইনপুট নিছে, এটা দেখে কোনো কিছু বোঝার উপায় নাই। কিন্তু যে প্রসেস রিটার্ন কত এই ভ্যালুটা দেখো, তাহলে দেখবা যে কোডটা যেটা রিটার্ন করার কথা, মানে 0 রিটার্ন করা উচিত ছিল, 0 না করে অন্য কোনো একটা ভ্যালু রিটার্ন করছে। তার মানে নিশ্চয়ই ভিতরে কোডে কোনো একটা প্রবলেম হয়েছে। এখন যদি কোডটা ভালো করে দেখতে যাই, তাহলে বুঝে যাবে যে এখানে আসলে একটা সিম্বল মিস হয়েছে, সেটা হচ্ছে তোমার ইম্পার্ট। স্ক্যানএফ এর কাজ কি, ভ্যারিয়েবল ডিক্লারেশন কিভাবে করে, ভ্যারিয়েবল কি, এইসব জিনিসপত্র আমরা আস্তে আস্তে আসবো। জাস্ট এই যে প্রসেস রিটার্ন 0 বাদে অন্য ভ্যালু আসে, এটা দেখানোর জন্য জাস্ট এক্সাম্পল দেওয়া, ঠিক আছে। আচ্ছা, অল ইন অল এই কোডের মধ্যে এখন তাহলে কোনো পার্টিকুলার কনফিউশন আছে, মানে এইটুকুর মধ্যে যতটুকু আছে, যে কোনো কোশ্চেন বা কনফিউশন আসলে বলতে পারো, যে কোনো, মানে যত সিলি হোক, কোনো সমস্যা নাই। লাইন 1টা বুঝি নাই, এটার ফাংশনটা কি? লাইন Use 1 টা কি? জিনিসটা ছিল হচ্ছে একটা হেডার, ও আচ্ছা আমি তো এটা মিসই করে গেছি। ও, তো ইনক্লুড হেডার ফাইল, এটার কাজটা ছিল হচ্ছে হেডার ফাইলটাকে এই কোডের মধ্যে ইনক্লুড করা, এজ ইন হচ্ছে কোডটার একটা পার্ট করা। আমি একটা কথা বলছিলাম যে হেডার ফাইলের মধ্যে অনেক রকম ফাংশন লিখে দেওয়া আছে, সেগুলা অ্যাডভান্টেজটা আমরা আসলে নিতে চাই, তার জন্য ইনক্লুডটা করছিলাম। পয়েন্টটা হচ্ছে এই যে দেখতেছো প্রিন্টএফ একটা ফাংশন আমরা ইউজ করছিলাম, এই প্রিন্টএফ ফাংশনটা অ্যাকচুয়ালি হচ্ছে এই হেডার ফাইলের মধ্যে লিখে দেওয়া আছে। আমরা প্রিন্টএফ এর জন্য কিন্তু মানে এই যে রিটার্ন, এটা সি এর কিওয়ার্ড, কিন্তু প্রিন্টএফ এটা কিন্তু সি এর কোনো কিওয়ার্ড না, এটা কিন্তু সি এর ডিরেক্ট পার্ট না, বরং এই প্রিন্টএফ জিনিসটা কোনো একটা জায়গায় লিখে দেওয়া আছে, সেই কোনো একটা জায়গা হচ্ছে এই হেডার ফাইলটা। এই হেডার ফাইলটা লিখে দেওয়া আছে দেখেই আমরা এই হেডার ফাইলটাকে যখন ইনক্লুড করছি, আমাদের কোডের একটা পার্ট করছি, সেটার মধ্যে যা যা লেখা আছে তার অ্যাডভান্টেজ বা তার সেগুলোকে আমরা হচ্ছে আমাদের কোডের মধ্যে ইউজ করতে পারতেছি। তো যখন আমরা এই হেডার ফাইলটা ইনক্লুড করলাম, তখন আমরা এই প্রিন্টএফ ফাংশনটা ইউজ করতে পারতেছি, মানে তখন আমাদের প্রোগ্রামটা এই প্রিন্টএফটা এই হেডার ফাইলের মধ্যে খুঁজে বের করে নিয়ে আসবে এবং তার রেসপেক্টে যেভাবে কোডটা লেখা আছে সেই অনুযায়ী কোডটাকে এক্সিকিউট করবে। সো লাইন 1 এর কাজটা হচ্ছে হেডার ফাইল ইনক্লুড করা, যাতে ওই হেডার ফাইলের মধ্যে যেসব ফাংশন লিখে দেওয়া আছে সেগুলোকে আমরা কোডের মধ্যে ইউজ করতে পারি। আর তার সিনট্যাক্সটা হচ্ছে তোমার কাছে একটা হ্যাশ ইউজ করতে হবে, তারপর ইনক্লুড, তারপর এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে তোমার যে হেডার ফাইলটা তুমি ইউজ করতে চাও সেই হেডার ফাইলটার নাম দিতে হবে। আরো অনেকগুলো হেডার ফাইল আমরা থ্রু আউট দা কোর্স দেখবো, বাট একদম ইন্ট্রোডাক্টরির জন্য এই হেডার ফাইলটা আরেকটা একটু বলি। এই stdio যেটাকে স্টুডিও মনে হয়, বাট জিনিসটা আসলে হচ্ছে std, এটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড
আর আইও মানে হচ্ছে তুমি বুঝতেছোই ইনপুট আউটপুট। তো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের মধ্যে এই প্রিন্টএফ এবং একটু আগে যে স্ক্যানএফ লিখছিলাম সেই স্ক্যানএফ দুটাই হচ্ছে আসলে এখানে লেখা আছে। তো এগুলাকে ইউজ করতে হলে অবশ্যই তোমার এই হেডার ফাইলটাকে ইনক্লুড করতে হবে, মানে কোডের একটা পার্ট করতে হবে। এখন কি বোঝা গেছে, বা আর কারো যদি কোনো কোশ্চেন কনফিউশন? যদি মোটামুটি বুঝতে পারি, আমি এখন একটু একদম শুরুতে একজন বলতে যে কমেন্ট জিনিসটা আসলে কিভাবে কি, কমেন্টটা যদি একটু ক্লিয়ার করি। কমেন্ট জিনিসটা হচ্ছে, মনে করো তুমি কোনো একটা বিশাল কোড লিখছো, বা এটা আসলে ওইভাবে একটু বলা যায় যে মনে করো আমরা অনেক সময় ম্যাথ করার সময় অনেকগুলা স্টেপ তুমি চোখে দেখায় বুঝে ফেলছো যে আচ্ছা এটা করলে তো এটা হবে, এটা করলে এটা হবে, তো আমি বুঝতেছি, তো আমি এগুলাকে স্কিপ করে মানে 2-3 লাইন স্কিপ করে পরের লাইনে হয়তো চলে গেছো, মানে অটোমেটিক তুমি বুঝতেছো এটা হলে এটাই হবে, সো এটাকে করার দরকার নেই। তো তুমি তোমার মতো করে কোন একটা ম্যাথ কথার কথা ডিরাইভ করে ফেলছো, কিন্তু তোমার ওই লেখাটাই মানে তোমার ওই ম্যাথটাই যদি আমি এখন আরেকজনকে দেই, সে হয়তো ওরকম ওই শর্টকাটটা এত কুইকলি বোঝার তার উপায় নেই। সো সে যখন ওই জিনিসটা দেখবে তখন সে কিন্তু ঠিকই কনফিউজ হয়ে যাবে যে এটা আসলে কিভাবে কি হইলো, কোনো কিছু মানে বোঝা যাচ্ছে না। যেটা অ্যাকচুয়ালি মানে আমার নিজের হয় যে যখন কোনো প্রফেসররা হচ্ছে ম্যাথ ঝুমঝাম করে স্কিপ করে চলে যায়। যাই হোক, তো ওই কাজটার টাইমে যদি সাইডে একটা নোট থাকে যে কেন এই দুটা লাইন স্কিপ করা হয়েছিল এবং কিভাবে এই লাইনটা আসলে মেক সেন্স করতেছে, সেরকম কোন একটা নোট, তখন কিন্তু আর ওই মানে ওই শর্টকাটটা বুঝতে আর কারো কোনো প্রবলেম হয় না। আর তো ওই তোমারই হয়তো 2 মাস পরে সেম জিনিসটা লিখতে গেলে একটু কনফিউজ হবা যে কিভাবে কি শর্টকাট করলাম, কিন্তু সাইডের নোটটা লেখা থাকলে তুমি ঠিকই বুঝবা যে আচ্ছা এই জিনিসটা ইউজ করার জন্য এই শর্টকাটটা করা পসিবল হয়েছিল। মানে কথার মেইন পয়েন্টটা হচ্ছে, তুমি যদি কোনো একটা নোট রাখো যে কেন কাজটা করা হয়েছে, ইন দ্যাট কেস সেই জিনিসটা মেক সেন্স করা যে কোনো টাইমেই অনেক ইজি, নট অনলি ফর ইউ বাট অনলি ফর আদার্স। সো কোডের ক্ষেত্রেও যেহেতু জিনিসগুলো আসলে মানে তুমি তো এখন জাস্ট একটা লাইন দেখতেছো, বাট আমাদের কোডটা আসলে অনেক বিশালও হইতে পারে। তো অনেক বিশাল কোনো কোডের জন্য যদি আমাদের কোনো একটা কমেন্ট লেখা থাকে, কোনো একটা নোট লেখা থাকে যে এই কাজটা আসলে এই জন্য করা হয়েছিল, তো সেই কেসে পুরো কোডটার দিকে না তাকায় যে কোডটা আসলে কি করতেছে, এটা পুরোটা না বুঝার চেষ্টা করেও উপরে কি লেখা আছে সেটা দেখে আসলে বুঝে যাবে যে আচ্ছা এই কোডটার কাজ হচ্ছে এইটা। তো এই সব জিনিসের জন্য জেনারেলি হচ্ছে কমেন্ট ইউজ করা হয়। এখন প্রবলেমটা হচ্ছে যে মনে করো আমি একটা কমেন্ট ইউজ করতে যাই যে স্যাম্পল প্রবলেম ফর ইন্ট্রোডাক্টরি ক্লাস, এমন কোন একটা কমেন্ট আমি করলাম যে আমি পরে দেখে বুঝবো যে আচ্ছা এই কোডটা আসলে আমি লিখছি একটা ইন্ট্রোডাক্টরি ক্লাসের জন্য। এখন সমস্যা হচ্ছে তুমি যদি এইভাবে লেখো, আমি যদি কোডটা কম্পাইল করতে চাই, সি পুরো পাগল হয়ে যাবে যে এটা আসলে কি হলো, যে এইসব জিনিসপত্র তো আমি কখনোই দেখি নাই, এগুলো কোত্থেকে আসলো। মানে এগেইন তার কিন্তু খুবই লিমিটেড সেট অফ স্টেটমেন্টস আছে এবং খুবই স্ট্রিক্ট সিনট্যাক্স রুল আছে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। সো সি এর যেটা অপরিচিত সেই সব কিছুর জন্য সে তোমাকে আটকে দিবে। সো পয়েন্টটা হচ্ছে এই জিনিসটা এড়ানোর জন্য কিন্তু কমেন্টও মানে এই নোট করাটাও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটার জন্য সি হচ্ছে একটা সিনট্যাক্স প্রোভাইড করে, সেটা হচ্ছে কমেন্ট করার সিনট্যাক্স। সিনট্যাক্স হচ্ছে এরকম, শুরু করতে হবে একটা স্ল্যাশ দিয়ে, শেষ করবে একটা স্টার দিয়ে, আর তোমার কমেন্ট যেখানে শেষ হয়েছে আমি পরের লাইনে গেলাম, শুরু করবে একটা স্টার দিয়ে, শেষ করবে একটা স্ল্যাশ দিয়ে। ইন দ্যাট কেস এই স্ল্যাশ স্টার এবং স্টার স্ল্যাশ এইটুকুর মাঝখানে যত কিছু আছে সব কিছুকে সি ইগনোর করে চলে যাবে। এখন যদি সে কম্পাইল করে, সে ফার্স্টে দেখবে এই লাইন, তারপরে কি আছে সেটা দিকে সে তাকাবেও না, যেখানে যা লিখছে এটা তোমার ব্যাপার, আমার শুরু হবে তাহলে এখানে 5 নম্বর লাইন থেকে। সো কমেন্টের কাজটা হচ্ছে তোমার নিজের সুবিধার জন্য কোড যাতে সহজে বোঝা যায়, এবং এই জিনিসটা সি নিজে সবসময় স্কিপ করে চলে যাবে। তো এই জন্যই স্যাম্পল প্রবলেম ইন্ট্রোডাক্টরি ক্লাস এই জিনিসটা সে এড়ায় চলে গেল। আর এই যে কমেন্টের সিস্টেমটা বললাম যে স্ল্যাশ স্টার, এটা হচ্ছে আসলে মাল্টি লাইন কমেন্টের সিনট্যাক্স। তো সেটার জন্য মানে সেটা সুবিধা হচ্ছে তুমি একাধিক লাইন কমেন্ট করতে পারবা, যে আমি যদি 2টা লাইনও লিখি তাও হচ্ছে কোনো সমস্যা নাই। এইটা ছাড়াও আরেকটা কমেন্টের সিনট্যাক্স প্রোভাইড করা হয় সিতে, যে সেটা হচ্ছে তোমার সিঙ্গেল লাইন কমেন্ট। তো সে আমি কিছু একটা কমেন্ট করতে গেলাম, তো এই কিছু একটা এগেন আমি আগের ক্লাসের এক্সাম্পল গুলো ইউজ করতেছি, তো এই কিছু একটা এই কমেন্টটা যদি আমি কিছু করতে যাই, ইন দ্যাট কেস সিঙ্গেল লাইন কমেন্টের সুবিধা হচ্ছে এখানে 2টা স্ল্যাশ দেওয়া। বাট সিঙ্গেল লাইন কমেন্টে তুমি চাইলে কিন্তু 2 লাইনে লিখতে পারবে না। তুমি যদি 2 লাইনে লেখো এইটাই শুধু কমেন্ট হবে, পরেরটা কিন্তু আর কমেন্ট হবে না। ইন দ্যাট কেস তখন একটা আর কি মানে ইরর ইন্ট্রোডিউসড হবে যে এই একটাকে তখন হচ্ছে সি আটকে দিবে। সো এই জন্য সব সময় তোমাকে হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট মানেই বুঝতেছো যে এক লাইনে করতে হবে, যে তোমার কমেন্টটা অনেক ছোট হয়
ইন দ্যাট কেস দুইটা স্ল্যাশ দিয়ে করে ফেলতে পারবা। আর মাল্টি লাইন কমেন্টের জন্য এই স্ল্যাশ স্টার এই জিনিসটা ইউজ করতে হবে। কমেন্ট কেন ইউজ করতে হবে এবং সিনট্যাক্সটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এই পার্টটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে বলবো। ওকে নাইস, যদি আমরা মোটামুটি বুঝতে পারি আমি তাহলে এখন একটু স্লাইডে ব্যাক করি। তো স্লাইডে মোটামুটি আমরা এতক্ষণ ধরে যা বলছি সেই সব জিনিসপত্র নিয়েই আছে, জাস্ট এক্সট্রা একটা আছে সেটা হচ্ছে এই যে ব্যাকস্ল্যাশ নিউ লাইন। এই জিনিসটা আমি একটু পরে আবার বলতেছি, এই ব্যাকস্ল্যাশ নিউ লাইন একটু পরে বলবো, বাট রেস্ট অফ দ্য থিংস আমরা যা যা বললাম সেসব জিনিসপত্রই আছে। তো সেগুলো তোমরা স্লাইড দেখো মোটামুটি বুঝবা। এখানে একটা ডকুমেন্ট প্রোগ্রামের কথা আছে। ডকুমেন্ট প্রোগ্রাম বলতে বোঝাচ্ছে যে ওই যে বললাম যে কোনো একটা ফাংশন বা কোনো একটা কোড কি কাজ করে সেটা আগে থেকে লিখে রাখা, ডকুমেন্ট করা, সেই কাজটা হচ্ছে গিয়ে তোমার এই ডকুমেন্ট প্রোগ্রাম কথাটা বোঝাচ্ছে, এবং সেটা তুমি কমেন্ট দিয়ে করতে পারবা। ওকে, সো এখানে জেনারেল কথাবার্তা। এখানে হচ্ছে বেশ কিছু কমন প্রোগ্রামিং এরর, সেটা হচ্ছে স্লাইডের মধ্যে মেনশন করা আছে, তোমরা একটু দেখে নিও। যে অনেক সময় কমেন্ট শুরু করে কিন্তু শেষ করতে ভুলে যায়, এটা খুবই কমন এরর। আবার অনেক সময় কমেন্টের মাল্টিলাইন কমেন্টের সিনট্যাক্স ছিল স্ল্যাশ স্টার, কিন্তু অনেক সময় ভুলে স্টার্ট করে স্টার স্ল্যাশ দিয়ে, মানে প্রথম কোড করতে গেলে যে এরর গুলো ইন্ট্রোডিউস হয় সেগুলোর কথা আর কি বলতেছে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা একটু মানে স্লাইডটা পড়ো, তাহলে এইগুলো নিয়ে তোমরা একটু অ্যালার্ট থাকতে পারবে এবং এই ভুলগুলো হচ্ছে এড়াতে পারবে। আচ্ছা, এখানের মধ্যে সিঙ্গেল লাইন কমেন্ট নিয়ে বলছে, সি প্রি প্রসেসর, এটা নিয়ে কিছু কথাবার্তা আছে, এগুলো হচ্ছে আমরা লাস্টে আনবো। আমি আসলে স্লাইডের এই পার্টগুলো পুরো স্কিপ করে যাচ্ছি, কিন্তু তোমরা অবশ্যই স্লাইডটা একটু দেখো। আমি মুখে যেগুলো বললাম সেগুলোই হচ্ছে মোস্টলি স্লাইডের মধ্যে লেখা আছে। আচ্ছা, এখানের মধ্যে একটা ছোট কথা, ইন্ট মেইন ভয়েড। আমরা যখন কোড লিখছি তখন কিন্তু ভয়েড কথাটা ইউজ করি নাই। ভয়েড কথাটা অর্থ কি গো বলতে পারবা? মানে ইংলিশ টার্মটা মিনিং কি? ফাঁকা, মানে নাও। ফাঁকা, এমটি, রাইট। তো পয়েন্টটা হচ্ছে মেইনের মধ্যে আসলে কোনো প্যারামিটার পাস করা হয় না। তো কোনো কিছু পাস করা হয় না মানে জিনিসটা আসলে কি খালি থাকে। সো আইদার তুমি অ্যাকচুয়ালি খালি রাখতে পারো, অথবা তুমি একটা ভয়েড কিওয়ার্ড ইউজ করতে পারো, যেটা আরো মানে আমাদের কম্পাইলারকে বলে দিচ্ছে যে এই জিনিসটা আসলে খালি। তো এটা ইউজ করলেও যে কথা, না করলেও সেম কথা, কোনো সমস্যা নাই। আর রেস্ট অফ দা থিংস মোটামুটি আমরা যেগুলো বললাম সেগুলাই। এখানে চ্যাপ্টার 5 এইসব কথাবার্তা দিয়ে কনফিউজ হলো না। এগেন এটা নেটের স্লাইড, যে পিয়ারসন এডুকেশন এখন কিছু একটা, সো ওইটার জন্য হচ্ছে কিছু কথাবার্তা একটু মানে মেক সেন্স নাও করতে পারে, বাট মেইন যে ইনফরমেশন গুলো আছে সেগুলো একটু পড়ো, তাহলে হচ্ছে কাজ চলবে। আর লেকচার গুলো হচ্ছে তো নোট করতেছে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে এরর গুলো আমি কিছু না বলি, আমি এখন একটু নিউ লাইন যে জিনিসটা আছে সেটা নিয়ে একটু বলি। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে যে এই যে ডাবল কোটের মধ্যে আমরা যেটা লিখছি হ্যালো ওয়ার্ল্ড, এই জিনিসটাকে বলা হয় ক্যারেক্টার স্ট্রিং। মেসেজ কথাটা খুব একটা অ্যাপ্লিকেবল না, বরং লিটারাল, স্ট্রিং লিটারাল, এরকম টার্ম হচ্ছে ইউজ করা হয়। ঠিক আছে, এই জিনিসটাকে নাম দেওয়া হয় স্ট্রিং বা স্ট্রিং লিটারাল, এইভাবে হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে মেনশন করা হয়। আচ্ছা, এরপর ওই যে একটু আগে দেখলাম একটা ব্যাকস্ল্যাশ নিউ লাইন মানে ব্যাকস্ল্যাশ এন, এটার কাজ কি? আমরা যদি এখানে লিখি যে প্রিন্টএফ মনে করো সেকেন্ড লাইন, এমন কিছু একটা লিখলাম, এটা যদি লিখি এবং আমি এখন যদি কোডটাকে রান করি, আউটপুটটা কেমন আসবে কেউ বলতে পারবা? এগেইন এটা বলা একটু মনে হয় ঝামেলা প্রথম ক্লাসের জন্য। আমি কোডটা রান করে দুইটা লাইন পাশাপাশি প্রিন্ট হয়ে যাবে। রাইট, দুইটা লাইন পাশাপাশি প্রিন্ট হয়ে যাবে। এই জিনিসটা বোঝাটা একটু ঝামেলা, কারণ একদম প্রথম করতেছি। পয়েন্টটা হচ্ছে প্রিন্টএফ এর মধ্যে, প্রিন্টএফ এর কাজ হচ্ছে যে তুমি ডাবল কোটের মধ্যে যেটা নেবা সেটা একটা একটা করে প্রিন্ট করবে এবং পরবর্তী জায়গায় যে ওয়েট করবে যে আমাকে যদি নতুন কোনো ক্যারেক্টার দেয় আমি পরবর্তী জায়গাটা প্রিন্ট করে দেবো। এই কথাটা মানে কি? প্রথম প্রিন্টএফটা তুমি যখন লিখছো, এই দেখো ফার্স্টে সে লিখছে এইচ, সো এইচ লেখাটা এখানে প্রিন্ট করে দিছে। এরপর এরপরের জায়গার মধ্যে যে ই এর জায়গার মধ্যে ওয়েট করতেছে, যে কিন্তু ই কে এখনো সে লেখে নাই, যে এখন যদি সে কোনো একটা ক্যারেক্টার পায় তাহলে সে তাকে এই জায়গায় সেকেন্ড জায়গাটা লিখে দিবে। সো এরপর সে দেখলো হচ্ছে ই, সো ই কে হচ্ছে সেকেন্ড জায়গায় লিখে দিচ্ছে। এন্ড সিমিলারলি এরকম করে এল এন ও লেখার পর সে পরের জায়গায় এসে ওয়েট করতেছে যে যদি আমাকে এখন কোনো একটা ক্যারেক্টার দেয় আমি সেই ক্যারেক্টারটাকে লিখে দিব। পরে ক্যারেক্টারটা হচ্ছে একটা স্পেস, সো এখানে সে স্পেসটাকে লিখে দিচ্ছে, তারপর পরের জায়গায় ওয়েট করতেছে, তারপর ডাব্লিউ পাইলো, ডাব্লিউ কে লিখে দিছে, এবং এইভাবে জিনিসটা হচ্ছে মানে পুরোটা আর কি হচ্ছে। লাস্টে যখন এই এক্সক্লামেটরি সাইন সে প্রিন্ট করলো, এখানে আমাদের দেখে মনে হচ্ছে স্ট্রিং তো শেষ, তার মানে তো আসলে মানে কাজ শেষ এমন কিছু, কিন্তু আমাদের কোডে মানে কম্পাইলারে এই জিনিসটা বোঝার উপায় নাই। তো সে কি করবে, এক্সক্লামেটরি সাইন প্রিন্ট করার পর সে ঠিক ইমিডিয়েটলি পরের জায়গার মধ্যে ওয়েট করতে থাকবে। তো পরের জায়গার মধ্যে ওয়েট করলে এর পরের লাইনে আমরা কোডের মধ্যে পরের লাইনে নতুন একটা প্রিন্টএফ দিয়ে সেকেন্ড লাইন লিখতেছি, কিন্তু
আমাদের যে কনসোল বা আমার প্রিন্টআপ যেভাবে কাজ করে তার কাছে মনে হবে যে আমার কাছে নতুন একটা এস আসছে, দেখি পরের লাইন থেকে আসছে নাকি সেম লাইন থেকে আসছে এইটা আমার ম্যাটার করে না, আমার কাছে একটা এস ক্যারেক্টার আসছে। তো আমি যেখানে ওয়েট করতেছিলাম সেখানে আমি এখন এস ক্যারেক্টারটা লিখে দিব। তো এই এক্সক্লামেটরি সাইনের পর সে যেহেতু এই জায়গাটার মধ্যে যে এস এর যেখানে আমি কার্সরটা ধরলাম এই জায়গার মধ্যে সে যেহেতু ওয়েট করতেছিল এবং সে এখানে এস দেখছে, সো এই জায়গাটার মধ্যে আমি সে এস ক্যারেক্টারটা লিখে দিচ্ছে। এবং এই লেখাটার পর বাদ বাকি পার্টটুকু তোমরা বুঝতেছোই যে বাদ বাকি সবগুলোর জন্য সে একটা ক্যারেক্টার লিখে পরে ওয়েট করেছিল এবং সিমিলারলি প্রত্যেকটা ক্যারেক্টার একটা একটা করে সে এখানে হচ্ছে লিখে দিচ্ছে। তো এই জন্য যদিও আমরা একাধিক প্রিন্টআপ ইউজ করছি, একটা নতুন লাইনে প্রিন্টআপ লিখছি, কিন্তু সি এর কাছে জিনিসটা হচ্ছে সেম লাইনে সবকিছু আসছে এবং সেই জন্য সে সেম লাইনে সবকিছু হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে। কিন্তু আচ্ছা এই মানে যেটা আইডিয়াটা বললাম এটা বুঝতে কারো কনফিউশন আছে কোনো জায়গায়? ওকে, যদি বুঝতে পারি এখন হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড আইডিয়াটা যে তাহলে আমরা যদি একটা নিউ লাইন মানে নতুন একটা লাইনে নিচে কাজ করাতে চাই তার জন্য আমরা কি করব? তার জন্য সিনট্যাক্সটা হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ এন এই কথাটা ইউজ করা। ওই যে আমি একটু আগে বললাম যে একটা একটা ক্যারেক্টার হচ্ছে আমাদের সি রিড করে, কিন্তু মানে পয়েন্টটা হচ্ছে সে যখন এইচ দেখবে এইচ প্রিন্ট করতেছে, ই দেখতেছে ই প্রিন্ট করতেছে, কিন্তু এটা ভিতরে লিখে দেওয়া আছে কাস্টমাইজ করে দেওয়া আছে যখন সে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার দেখবে তখনই সে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারকে প্রিন্ট করবে না, রেদার ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার দেখলে তার অটোমেটিক্যালি এটা লিখে দেওয়া আছে যে ব্যাকস্ল্যাশ দেখলে তার পরের ক্যারেক্টারটা কি সেটাও তোমাকে দেখতে হবে। তো দুইটা জিনিস মানে এই দুইটা ক্যারেক্টার একসাথে কম্বাইন করে তার মানে কিছু সিস্টেম করে দেওয়া আছে যে এই দুইটা কম্বিনেশন মানে এইটা, এই দুইটা কম্বিনেশন মানে এইটা, এরকম কিছু একটা। তো এই ব্যাকস্ল্যাশ এন এই কম্বিনেশনটার জন্য বলে দেওয়া আছে যে যদি তুমি ব্যাকস্ল্যাশ এন দেখো, যে মনে করি এক্সক্লামেটরি সাইনের পর তুমি ব্যাকস্ল্যাশ এন দেখছো, তাহলে তুমি আর এখানে ওয়েট করবা না, রেদার পরের লাইনে চলে যাবা, পরের লাইনের শুরুতে চলে যাবা। তো এইখানে যখন সে ব্যাকস্ল্যাশ দেখলো ব্যাকস্ল্যাশটা সে প্রিন্ট করে নাই, রাদার এর পরের ক্যারেক্টারে গেছে, পরের ক্যারেক্টারটা হচ্ছে একটা এন, তো ব্যাকস্ল্যাশ এন এই দুটো কম্বাইন করে সে এখন প্রিন্ট করছে। তো প্রিন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি পরের লাইনে শুরুতে চলে যাওয়া। তো পরের লাইনে শুরুতে সে যখন ওয়েট করতেছে তারপরে তার কোন ক্যারেক্টার আসছে? এস। তো যেহেতু একটা এস ক্যারেক্টার আসছে সো এখন সে এস ক্যারেক্টারটা এখানে প্রিন্ট করে দিছে এন্ড সো অন, সে পুরো জিনিসটাকে এখন প্রিন্ট করবে। তো আমরা যদি কোডটা একটু রান করি, পুরো কোডটা যদি রান করি তাহলে দেখো একটা আসছে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে আসছে সেকেন্ড লাইন। তো এই যে ব্যাকস্ল্যাশ এন ইউজ করে আমরা নিউ লাইনে যাচ্ছি, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? এই জিনিসগুলো তোমাদেরকে স্যার আবার একটা লেভেল কোশ্চেন বলা হবে। ছিল। হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার আমি সেকেন্ড লাইনে যেতে চাচ্ছি না, আমি চাচ্ছি ওই সেম লাইনের মধ্যেই একটা স্পেস ক্রিয়েট করতে হ্যালো ওয়ার্ল্ড এর পর, তখন সেক্ষেত্রে কি করার? মানে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড এর ওয়ার্ল্ড পর একটা স্পেস স্পেস দিয়ে সেকেন্ড সেকেন্ড লাইন স্পেস সেকেন্ড সেকেন্ড লাইন। দেখো হ্যাঁ রাইট, চিন্তা করে দেখো পয়েন্টটা হচ্ছে একটা একটা করে ক্যারেক্টার রিড করে। তাহলে তোমার এখন মাথায় কোশ্চেন আসবে যদি আমি একটা স্পেস প্রিন্ট করতে চাই, আমরা দেখছি এখানে কিন্তু স্পেস প্রিন্ট করাই যায়। তো আমার এই জায়গাটার মধ্যে ও যখন এক্সক্লামেটরি সাইনের পর পরের জায়গাটার মধ্যে ওয়েট করতেছিল, তো পরের জায়গাটা সে যখন এস লেখাটা দেখছে সেই জন্য সে এস প্রিন্ট করছে। কিন্তু আমি যদি এস না দেখায় অন্য একটা ক্যারেক্টার দেখাই তাহলে সে ওই ক্যারেক্টারটা প্রিন্ট করবে না। জি স্যার। এই লজিকে তাহলে এক্সক্লামেটরি পর আমি যদি একটা স্পেস রাখি, ইন দ্যাট কেস সে কি স্পেস ক্যারেক্টারটা দেখলে তার সরি তার করেসপন্ডিং এই স্পেসটা তাহলে প্রিন্ট করবে, এই স্পেসটাই হচ্ছে তোমার এখানে প্রিন্ট হইলো এবং তার রেসপেক্টে তার পরবর্তী ক্যারেক্টারটার জন্য সে ওয়েট করতেছে, তার পরবর্তী ক্যারেক্টারটা এস সেটাকে হচ্ছে সেখানে প্রিন্ট করছে। স্যার তাহলে সেম কাজটা তো সেকেন্ড লাইন যে শুরু হয়েছে ওই এস এর আগে যদি একটা স্পেস দিই এক্স্যাক্টলি, তাহলে? আমি তোমাকে এখন এই কোশ্চেনটা করতাম যে এটা ছাড়া অন্য কোনোভাবে করা যায় কিনা, সেটাই হচ্ছে যেহেতু এটার পরবর্তী ক্যারেক্টারটাই মেইন ফোকাস, তো আমি যদি এস এর আগে একটা স্পেস অ্যাড করি এটাও হচ্ছে আমাকে সেম আউটপুট দিবে, কারণ সে হ্যালো ওয়ার্ল্ড এর পর স্যার সেম লাইনে লিখলেও তো হইতো, আমরা তো দুইটা লাইনে লিখার দরকার ছিল। এক্স্যাক্টলি আমরা চাইলে দুইটা লাইন ইউজ করার কোনো প্রয়োজন নাই। আমরা এই জিনিসটাকে মনে করো এটা আমি কমেন্ট করে দিলাম, এই জায়গার মধ্যে আমি একটা স্পেস দিলাম এবং এখানে লিখে দিলাম ইন দ্যাট কেস এটা বুঝতেছই যে সেম লাইনের মধ্যে প্রিন্ট হবে। আচ্ছা সবাই কি কাজগুলো ফলো করতে পারতেছো ওরা যে সাজেশনগুলো দিতেছে? কারো যদি মানে আবার বলতে হয় বলতে হবে, তোমাদের ল্যাব যদিও 3:30 কোনো সমস্যা নাই, মানে আমাদের যেহেতু ল্যাব একটু মানে 5 মিনিট লেট করলে কোনো সমস্যা নাই, বাট কারো যদি কোশ্চেন আসে বলতে পারো। ওকে, আমি এইটা যেহেতু তোমরা একটা খুবই ভালো 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 ইনপুট দিছো, আমি তোমাদের আরেকটা জিনিস বলি, এই যে আমরা মানে তোমরা এখন মনে হয় বুঝতেছো যে এইটা যদি সত্য হয় যে আমরা আসলে এক লাইনের মধ্যে সব লিখতে পারি, ইন দ্যাট কেস এই যে নিউ লাইনটা আমরা বলতেছিলাম যে ব্যাকস্ল্যাশ এন,
এইটার জন্য কি তাহলে আর দুইটা প্রিন্টএফ ইউজ করার প্রয়োজন আছে? এইটাও না, কেউ এক্স্যাক্টলি এইটাকেও তাহলে আমরা একটা ব্যাকস্ল্যাশ দিব, ব্যাকস্ল্যাশ দিলেই অটোমেটিক্যালি কম্পাইলার বুঝবে যে শুধু এটা না, তারপরের ক্যারেক্টারটাও দেখতে হবে। তো তারপরের ক্যারেক্টারকে আমরা যদি একটা এন দিয়ে দেই, তাহলে আমাদের কম্পাইলার বুঝবে যে ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে আমাকে এখন নতুন লাইনে যেতে হবে, নতুন লাইনে যাওয়ার পর আমার কোন ক্যারেক্টার আসে এস, তাহলে আমি এখন এস প্রিন্ট করবো। তো আমি যদি আবার কম্পাইল করে রান করি তাহলে দেখো এক্স্যাক্টলি ব্যাকস্ল্যাশ এন এর জন্য আমি পরের লাইনে গেলাম, আর সেকেন্ড লাইনের জন্য আমি এই জায়গার মধ্যে প্রিন্ট করে দিচ্ছি। এই আইডিয়াটুকু বুঝতে কারো কোনো পার্টে কোনো কোশ্চেন বা কনফিউশন? এগেইন তোমাদের এগুলা আরো বেশ কয়েকবার আসবে ল্যাবের মধ্যেও, আমরা এগুলা বারবার বলবো, বাট ইন্টারঅ্যাক্টিভ রেসপেক্টে মানে যদি কোশ্চেন আসে বলতে পারো, মানে ইন্টারেস্টিং জিনিসপত্র এগুলো। ওকে নাইস। আচ্ছা আমি আর ছোট্ট একটা কথা দিয়ে শেষ করে দিচ্ছি। এগুলো তাহলে আমরা নিউ লাইনের কাজটা কি এটা আমরা বুঝতে পারছি। তো এই যে আমরা ব্যাকস্ল্যাশ ইউজ করতেছি এটাকে বলা হয় হচ্ছে এসকেপ ক্যারেক্টার। ব্যাকস্ল্যাশকে বলা হয় এসকেপ ক্যারেক্টার, কারণ এটার রেসপেক্টে আমরা হচ্ছে নরমাল জিনিসপত্র না করে এসকেপ করে স্পেশাল কোন একটা কাজ করি। তো এটার নাম হচ্ছে একটা এসকেপ ক্যারেক্টার এন্ড ব্যাকস্ল্যাশ এন, এগুলাকে বলা হয় হচ্ছে এসকেপ সিকোয়েন্স। তো শুধু ব্যাকস্ল্যাশ এন না, আরো বেশ কিছু ক্যারেক্টার আছে, সেগুলো হচ্ছে তোমার ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ টি, এইসব জিনিসপত্র। তো এগুলা জিনিসপত্রগুলো আমরা আসলে ল্যাবে দেখবো। আমি যাতে একটু মুখে বলি যে ব্যাকস্ল্যাশ এন দিয়ে নিউ লাইন, ব্যাকস্ল্যাশ টি দিয়ে হরিজন্টাল ট্যাব, মানে এটা হচ্ছে কিছু পরিমাণ স্পেস রাখে। ব্যাকস্ল্যাশ এ দিয়ে একটা সাউন্ড তুমি ক্রিয়েট করতে পারবা। ডাবল ব্যাকস্ল্যাশ দিয়ে অ্যাকচুয়ালি ব্যাকস্ল্যাশ প্রিন্ট করা যায়, আর ব্যাকস্ল্যাশ কোড দিয়ে হচ্ছে ডাবল কোড। আমি জাস্ট আচ্ছা আর ছোট্ট একটা জিনিস দেখে আমি ক্লাস শেষ করে দিচ্ছি, যে মনে করো আমি এত ঝামেলা না করে জাস্ট মনে করো আমি প্রিন্ট করতে চাই হ্যালো ওয়ার্ল্ড কথাটাই প্রিন্ট করতে চাই, বাট হ্যালো ওয়ার্ল্ড এর আগে পরে দুইটা ডাবল কোড থাকবে। তো এই জিনিসটা যদি করতে চাই আমাদের মাথায় কিরকম আসে যে আমি এখানে একটা ডাবল কোড দিব, এখানে একটা ডাবল কোড দিব, তাহলে তো হ্যালো ওয়ার্ল্ড এর আগে দুটো ডাবল কোড হয়ে গেল। বাট জিনিসটা হচ্ছে কম্পাইলারের কাছে জিনিসটা কিভাবে আছে, প্রিন্টএফ এর মধ্যে যদি দুইটা ডাবল কোড থাকে তাহলে তার মধ্যে যেটা আছে সেটাকে সে হচ্ছে প্রিন্ট করবে। কিন্তু আমরা এভাবে লেখার জন্য ডাবল কোটের মধ্যে কিন্তু আর কিছু নাই, বরং ডাবল কোটের বাইরে অনেক লেখা চলে আসছে। মানে কম্পাইলার কিন্তু তোমার মতো করে চিন্তা করতেছে না, তোমাকে কম্পাইলার মতো চিন্তা করে তাকে বুঝাই দিতে হবে যে এটা কিভাবে করতে হবে। তো এই জন্য যেহেতু এই ডাবল কোটের মধ্যে আসলে কম্পাইলার দেখতেছে কিছু নাই, এবং তুমি যদি এখন কম্পাইল করতে চাও তার মাথা গরম হয়ে যাবে যে এটা কি হইলো। তো এই জিনিসটা এড়ানোর জন্য যদি তুমি অ্যাকচুয়ালি ডাবল কোড ইউজ করতে চাও, ইন দ্যাট কেস এইখানেও তোমাকে একটা এসকেপ ক্যারেক্টার ইউজ করতে হবে, সেটা হচ্ছে এগেইন ব্যাকস্ল্যাশ। তো ব্যাকস্ল্যাশের পর তুমি যদি ডাবল কোড দাও তাহলে সে বুঝবে যে এখানে তুমি আসলে একটা ডাবল কোড প্রিন্ট করতে চাচ্ছ। সিমিলারলি এই ডাবল কোডটার আগেও তোমাকে হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। ইন দ্যাট কেস কম্পাইলার বুঝবে যে তোমাকে আসলে তুমি আসলে একটা ডাবল কোড প্রিন্ট করতে চাচ্ছ, এখানেও একটা ডাবল কোড প্রিন্ট করতে চাচ্ছ। সো এই দুইটা আর সবার শুরু আর শেষের ডাবল কোডের মাঝখানে যেহেতু এই জিনিসটা আছে, সো এই জিনিসটা সে এখন ঠিকঠাক মতো প্রিন্ট করতে পারবে। তো আমরা যদি এখন একটু কম্পাইল করে রান করি, এখন দেখো হ্যালো ওয়ার্ল্ড এর আগে পরে দুইটা ডাবল কোড। লাস্ট আইডিয়াটা কি সবাই বুঝতে পারছো যে কেন ডাবল কোডের আগে একটা ব্যাকস্ল্যাশ দেওয়া হয়েছে বা কিভাবে ব্যাকস্ল্যাশটা কাজ করতেছে? জি স্যার। জি স্যার। ওকে স্যার অ্যাটেন্ডেন্সটা স্যার কিভাবে নেবেন? অ্যাটেন্ডেন্সটা তোমরা সবাই আইডি দিয়ে রিনেম করছো, আই হোপ। আমি মাঝখানে দেখছিলাম সবারই আইডি দেওয়া আছে, সো ওই জিনিসটা আমার কাছে অটোমেটিক লিস্ট আসবে, তো ওইটা ইনশাআল্লাহ সমস্যা নাই। আচ্ছা আমি লাস্ট পার্টটুকু তোমরা কি তাড়াতাড়ি যাওয়ার জন্য জি স্যার বলবো নাকি বুঝছো আমি জানি না, বাট না বুঝতে পারলেও নেক্সট ক্লাসে আবার একটু কোশ্চেন করবো। যাই হোক আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, থ্যাংক ইউ। স্যার হ্যাঁ বলো। স্যার A1 এর ল্যাবটা কালকে কখন হবে? আমার সাথে তো A1 এর তাই না, আগামীকাল 3:30 বাজে দুপুর আর এটা 3:30। স্যার এক্সট্রা ক্লাস এটা হচ্ছে হিসেবে এক্সট্রা ক্লাস, এজ ইন হচ্ছে তোমাদের এই সপ্তাহে যেটা মিস হয়েছিল না রবিবার, সেই ল্যাবটা রিশিডিউল হচ্ছে আর কি। স্যার আমার না একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, যে লাস্টে আমরা যে রিটার্ন 0 দিয়ে শেষ করতেছি, এটা আগে তো আমরা ওই যে গেট ক্যারেক্টার দিয়ে শেষ করতাম, তো ওটা কেন করলাম না এই কেসে? গেট ক্যারেক্টার বলতে কোনটা কথা বলছো? মানে GETCH তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। জি স্যার, তারপর সেকেন্ড ব্র্যাকেট। জি স্যার, এভাবে শেষ করতে। এটা হচ্ছে মানে আইসিটি রেসপেক্টে বলতেছো? জি স্যার। ওই সময় পড়ছে না, রাইট? হ্যাঁ ওই সময় পড়ছে। এর কাজ হচ্ছে মানে এই জিনিসটা আমরা যখন ক্যারেক্টার পড়বো, মানে যে ক্যারেক্টার নিয়ে পড়বো, তখন হচ্ছে গেট সিএসটা আমি একটু দেখাবো। এটার কাজটা হচ্ছে তোমার স্ক্রিনকে ফ্রিজ করে দেওয়া। যে আমি যদি এখন এটাকে রান করি, এই হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে স্ক্রিনটা ফ্রিজ হয়ে থাকবে, যখন তুমি কোন একটা কি প্রেস করবা এই কিটা হচ্ছে গেট সিএচ এর মধ্যে যাবে এবং তারপর প্রোগ্রামটা হচ্ছে ক্লোজ হবে, ঠিক আছে? তো
এইটাকে এটা দিয়ে তুমি যদি শেষ করো, এটা সুবিধা হচ্ছে তুমি যখন একটা এক্সিকিউটিভ রান করবা স্ক্রিন ফ্রিজে থাকে, জাস্ট এইটা। কিন্তু অ্যাকচুয়াল সিস্টেমটা হচ্ছে সব সময় যে কোনো ফাংশনের শেষে তোমার যদি ফাংশন কোনো কিছু রিটার্ন করে, সেই মানে কোনো একটা রিটার্ন টাইপ দেওয়া থাকে, সেটা টাইপে রিটার্ন করতে হবে। তো অ্যাকচুয়াল সিস্টেমটা হচ্ছে অবশ্যই রিটার্ন জিরো কথাটা ইউজ করা। গেট সিএইচ ইউজ করলে তুমি একটা এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করতেছো, বাট ওইটা অ্যাকচুয়াল সিস্টেম না। ওই এক্সট্রা ফাংশনালিটি হচ্ছে স্ক্রিনটাকে ফ্রিজ করা, যাতে তুমি মানে আউটপুটটা দেখতে পারো, সেটার জন্য। আদার দ্যান দ্যাট এটার কোনো সুবিধা নেই। মানে আরেকটু সুবিধা আছে, বাট ওগুলো আমরা ক্যারেক্টার পড়ার সময় দেখবো আর কি, এখন। আচ্ছা স্যার। ওকে, আমরা এটা ইনশাআল্লাহ দেখবো। তোমার কোশ্চেনটাও যথেষ্ট ভালো কোশ্চেন। আমরা ইনশাআল্লাহ যখন ক্যারেক্টার করবো, এটা নিয়ে বেশ কিছু কাহিনী আছে, সেগুলো আমরা একটু দেখাবো। ওকে, আর কারো কোনো পার্টে কোনো কোশ্চেন কনফিউশন? ওকে, যদি না থাকে তাহলে আমরা ক্লাস এখানে শেষ করতেছি। তোমরা আসলে ল্যাবে জয়েন করো। থ্যাংক ইউ। স্যার হ্যাঁ, কোশ্চেন বলো। ছিল না স্যার, আমার মাঝখানে স্যার নেট কানেকশনে চলে গিয়েছিল স্যার। হ্যাঁ, আইডি 40 আমি দেখতে পাইছি, সমস্যা নাই, ঠিক আছে। তুমি রেকর্ডিংটা তাহলে একটু দেখে নিও, নাহলে জি স্যার। পিছিয়ে পড়বা। ওকে, জি স্যার, অবশ্যই স্যার, ধন্যবাদ স্যার। স্যার আসসালামু আলাইকুম।